একটা নদী প্রতি বর্ষায় যে নদী গ্রাস করে নেয় হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসলের জমি, অথচ শুকনো মৌসুমে সেই একই নদী শুকিয়ে হয়ে যায় ধুধু বালুচর। এই নদীর নাম তিস্তা। কিন্তু অবাক করা বিষয় হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ এই নদী প্রকল্প নিয়ে এখন কাঁপছে এশিয়ার দুই পরাশক্তি চীন আর ভারত। কিন্তু প্রশ্ন, কেন? একটা সাধারণ নদী শাসন প্রকল্প কিভাবে হয়ে উঠল ভূ রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর ইস্যু? উত্তরবঙ্গের ভাগ্য বদলে দিতে যে রূপরেখা তৈরি হয়েছে তার নাম তিস্তা মহাপরিকল্পনা। সরকারি নথিতে যার নাম তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার পরিকল্পনা অনুযায়ী প্রথমে ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তায় প্রায় 102 কিলোমিটার এলাকা জুড়ে নদীর গভীরতা বাড়ানো হবে, যাতে বর্ষায় হঠাৎ বন্যা না হয়। এরপর নদীর দুই তীরে প্রায় 203 কিলোমিটার দীর্ঘ শক্তিশালী গাইডবাঁধ নির্মাণ করা হবে, যা নদী ভাঙন চিরতরে বন্ধ করে দেবে। আর সবশেষ নদীকে একটি নির্দিষ্ট সীমানায় এনে বিজ্ঞানসম্মতভাবে উদ্ধার করা হবে প্রায় 170 থেকে 71 বর্গ কিলোমিটার জমি, যার সম্ভাব্য মূল্য প্রায় 20,000 কোটি টাকা। এই উদ্ধারকৃত জমিতে গড়ে উঠবে আধুনিক স্যাটেলাইট শহর, 5 তারকা হোটেল রিসোর্ট আর 150 মেগাওয়াটের একটি সৌর বিদ্যুৎ। কিন্তু এই প্রকল্প কেন এত জরুরি, এটাই এখন প্রশ্ন। তিস্তা আর ধরলা অববাহিকা মিলিয়ে প্রায় 2 কোটি মানুষের জীবন জড়িয়ে আছে এই নদীর সঙ্গে। প্রতি বছর বর্ষায় ভাঙন আর বন্যায় বিপর্যস্ত হয় লালমনিরহাট, রংপুর, নীলফামারীর মতো জেলাগুলো। আবার শুষ্ক মৌসুমে সেচের পানির অভাবে ধুঁকতে থাকে কৃষি। দীর্ঘদিনের এই বৈষম্য আর দরিদ্রের শৃঙ্খল ভাঙতেই তিস্তা মহাপরিকল্পনার দাবি উঠেছিল বহু বছর ধরে। প্রকল্প বাস্তবায়িত হলে 7 লাখের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। আর উদ্ধারকৃত জমি উৎপাদনমুখী করা গেলে তার অর্থনৈতিক মূল্য বহুগুণ বেড়ে যাবে। অর্থাৎ এটি শুধু একটি নদী শাসন প্রকল্প নয়, এটি গোটা উত্তর অঞ্চলের অর্থনৈতিক নবজাগরণের চাবিকাঠি। এই প্রকল্পের পেছনের রাজনীতিটাও কম আকর্ষণীয় নয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ধারণা করা হচ্ছিল ভারতের সঙ্গে সুসম্পর্কর কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প ভারতকেই দিয়ে দিবেন। কিন্তু 2024 সালের আগস্টে গণঅভ্যুত্থানের সরকার পতনের পর দৃশ্যপট বদলে যায়। 2025 সালের মার্চে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলে স্পষ্ট ইঙ্গিত মেলে প্রকল্প চীনের মাধ্যমেই বাস্তবায়িত হতে যাচ্ছে। এরপর নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে বেছে নেন বেইজিংকে। যদিও প্রতিবেশী ভারত ও ভুটান থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল। মালয়েশিয়া সফর শেষ করে জুনের শেষ সপ্তাহে 5 দিনের চীন সফরে যান তিনি। সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রী সহ 25 থেকে 28 জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সংসদে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে এই প্রকল্পে চীনের কারিগরি সহায়তা ও অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ দল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে দিয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানো হয়েছে, যা প্রকল্পকে এগিয়ে নেওয়ার পথ প্রশস্ত করে। মন্ত্রী স্পষ্ট করে বলেছেন, চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে। এর পাশাপাশি সরকার হাতে নিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্প, যা ইতিমধ্যে একনেকে পাশ হয়ে গেছে এবং দেশের প্রায় 7 কোটি মানুষের উপকারে আসবে। কিন্তু এই গল্পের আরেকটা দিক আছে, যেটা না বললে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে। তিস্তার অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একেবারে কাছাকাছি অবস্থিত, আর এর ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী, যা চিকেন স্নেক নামে পরিচিত। এই সরু করিডোরের সঙ্গে তার 7টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের একমাত্র স্থল সংযোগ। ফলে এই এলাকায় চীনের উপস্থিতি ও প্রভাব বৃদ্ধিকে নয়াদিল্লি দেখছে গুরুতর নিরাপদ ঝুঁকি হিসেবে। জুনের শেষে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিওকুন অবশ্য কড়া ভাষায় জানিয়ে দেন, চীন বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে পরিচালিত হয় না এবং এতে কোনো বহিরাগত প্রভাব থাকা উচিত নয়।
তিনি একে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের প্রকল্প হিসেবে অভিহিত করেন। সরকার একেবারে স্পষ্ট বার্তা দিয়েছে, জাতীয় সংসদে বাজেট অধিবেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ঘোষণা দিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়া ওয়েন ঢাকার দূতাবাসে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চীন সফরে দুই দেশের সম্পর্কে নতুন মাইলফলক তৈরি হয়েছে এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বেইজিং তাদের আগের অবস্থানেই অটল রয়েছে। সব ধরনের কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত তারা। অর্থাৎ ভূ রাজনৈতিক টানপ্রনের মধ্যেও ঢাকা স্পষ্টভাবে তার অগ্রাধিকার ঠিক করে ফেলেছে। জাতীয় স্বার্থ আর উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। তাহলে এখন প্রশ্ন দাঁড়ালো, এখানে ঘোষণা তো হলো, প্রতিশ্রুতি এলো একের পরে, কিন্তু বাস্তবায়নের পথ কতটা মসৃণ হবে? প্রায় 12,000 কোটি টাকার এই মেগা প্রকল্প শুধু প্রকৌশলগত চ্যালেঞ্জ নয়, এটি এখন দুই আঞ্চলিক পরাশক্তির স্বার্থের এক জটিল সমীকরণ। একদিকে 7 কোটি মানুষের প্রত্যাশা, অন্যদিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ আর চীনের কৌশলগত আগ্রহ। এই ত্রিমুখী চাপের মধ্যে বাংলাদেশ কতটা নিজের স্বাধীন সিদ্ধান্ত বজায় রাখতে পারবে? তিস্তা পারের মানুষ যে স্বপ্ন দেখছেন, বন্যামুক্ত জীবন, নতুন কর্মসংস্থান, একটি অত্যাধুনিক উত্তরবঙ্গ, সেই স্বপ্ন কি সত্যিই এবার বাস্তবে রূপ নেবে, নাকি আঞ্চলিক ভূরাজনীতির জটিল আবর্তে আবারও থমকে যাবে দীর্ঘ প্রতীক্ষার এই প্রকল্প?